এক বিষাদময় ভোর। ঘড়ির কাঁটায় তখন সকাল ৫টা। বিশাল শান্তিনিবাসের রাজকীয় অন্দরমহলে এক গভীর নীরবতা। এই শহরের সবচেয়ে ক্ষমতাধর ও সফল শিল্পপতি, যার পায়ের নিচে শত কোটি টাকার সাম্রাজ্য, সেই রণবীর সিং আজ তার শয্যায় এক জীবনহীন নিথর দেহের অতো শায়িত। দুরারোগ্য ক্যান্সারের শেষ পর্যায়ে তাকে রক্ত মাংসের মানুষ থেকে কেবল অস্থি চর্মসার এক কাঠামোতে পরিণত করেছে। তার ত্বকের স্বাভাবিক রং উধাও হয়ে হলুদ হয়ে উঠেছে, চোখ কোটরে গভীর গর্তের সৃষ্টি করেছে, আর প্রতিটা শ্বাস প্রশ্বাস এমন মনে হচ্ছিল যেন সেটা তার জীবনের শেষ নিঃশ্বাস। পাশে বসে তার বর্তমান স্ত্রী অদিতি রায় গত দুদিন ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেননি। ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট, চোখের নিচে গভীর কালো দাগ, এলোমেলো চুল, তবুও তার হাত স্বামীর হাতের ওপর দৃঢ়ভাবে রাখা। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন আজকের রাত পার করাও অত্যন্ত কঠিন। এই সংবাদে পুরো বাড়িতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু রণবীরের জীবনে যে চরম নাটকীয়তা অপেক্ষা করছে তা কেউ জানত না। তার শেষ ইচ্ছা, যা তার বর্তমান সম্পর্কের ভিত পর্যন্ত কাঁপিয়ে দেবে, তা ছিল এক অপ্রত্যাশিত। দুপুর গড়িয়ে যাওয়ার আগেই রণবীরের পরিবারের সমস্ত সদস্য জড়ো হয়েছিলেন। রণবীরের বড় ভাই প্রশান্ত এবং তার স্ত্রী রীতা, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু সকলেই শেষবারের মতো রণবীরকে দেখতে এসেছিলেন। রণবীরের দুই সন্তান অমিত এবং অনুষ্কা তাদের বাবার পাশে বসেছিল। তাদের চোখ থেকে অবিরাম অশ্রুধারা ঝরছিল। সন্ধ্যা ৬টায় রণবীর হঠাৎ করে তার চোখ খুললেন। তার চোখে ছিল এক অদ্ভুত ধরনের অস্থিরতা ও ব্যাকুলতা, যেন কোনো ভারী বোঝা তার বুকের ওপর রাখা হয়েছে। তিনি কক্ষের মধ্যে উপস্থিত সকল মানুষকে দেখলেন, তারপর কিছু বলার জন্য চেষ্টা করলেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। অদিতি সঙ্গে সঙ্গে তার কাছে ঝুঁকে গেলেন এবং বললেন, কি চাই আপনার, জল নাকি কোনো ওষুধ? রণবীর মাথা নেড়ে না ইঙ্গিত করলেন। তিনি আবার নিজের ঠোঁট নাড়লেন। প্রশান্ত কাছে এগিয়ে এসে বললেন, রণবীর, যদি কিছু বলার থাকে তাহলে বলো ভাই। রণবীরের শ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুত হচ্ছিল। অবশেষে অনেক কষ্টের পর তার ভাঙা ও দুর্বল কণ্ঠে রণবীর বললেন, আমার একটি শেষ ইচ্ছা আছে। অদিতি তৎক্ষণাৎ তার হাতটি আরও দৃঢ়তার সাথে ধরলেন। বলুন না, আপনার যা ইচ্ছা আমরা তা পূরণ করব। রণবীর তার কোটরে ঢোকা চোখ দিয়ে অদিতির দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তা শুনে সেই কক্ষে উপস্থিত প্রতিটি মানুষের আত্মা কেঁপে উঠল। আমার প্রথম স্ত্রী কাব্যাকে ডেকে আনো। আমার জীবনের শেষ ইচ্ছা আমি শুধু তাকেই জানাবো। এই কথাগুলো শোনা মাত্রই অদিতির মুখমণ্ডল সম্পূর্ণ সাদা হয়ে গেল। তার হাত রণবীরের হাত থেকে ফসকে গেল। তিনি সজোরে পিছনে সরে গেলেন। তার মুখ থেকে একটিও শব্দ বের হলো না, কেবল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অমিত এবং অনুষ্কা একে অপরের দিকে বিস্ময়ের সাথে তাকালো। তারা বুঝতে পারছিল না যে তারা ঠিক কী শুনেছে। এই কথাগুলো কেবল শব্দ ছিল না, বরং অদিতির হৃদয়ে গেঁথে দেওয়া একটি তীক্ষ্ণ ছুরিকা ছিল। কাব্যা, এমন একটি নাম যা এই বাড়িতে গত ২০ বছর ধরে সম্পূর্ণ চাপা পড়েছিল। এটা কি একজন মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছা ছিল, নাকি ২০ বছরের একটি সম্পর্ক এবং ২ সন্তানের জননীর সম্মানের প্রকাশ্য অপমান ছিল? ২০ বছর পরে মৃত্যুর ঠিক মুখে এসে কেন রণবীর সেই মহিলাকে স্মরণ করলেন যাকে তিনি নিজ হাতে পরিত্যাগ করেছিলেন? অদিতির কানে যেন তীব্র বিদ্যুৎ চমকে উঠল। তার মনে হলো তিনি ভুল শুনেছেন, অথবা হয়তো রণবীরের জ্বরের কারণে বা দুর্বলতার ফলে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। কিন্তু যখন তিনি তার স্বামীর চোখের দিকে তাকালেন, সেখানে কোনো ভুল ধারণা বা বিভ্রম ছিল না। তিনি সম্পূর্ণ সজ্ঞানে ছিলেন এবং তিনি যা বলেছিলেন তা সম্পূর্ণ স্পষ্ট ছিল। এগুলো আপনি কি বলছেন? অদিতির কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল। তার হাতগুলো অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করেছিল। রণবীর তার কোটরে ঢোকা চোখ দিয়ে অদিতির দিকে তাকালেন। তার মুখে ছিল এক অদ্ভুত ধরনের অভিব্যক্তি। তিনি বললেন, অদিতি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার শেষ ইচ্ছা আমি শুধু তাকেই বলবো। অদিতি উঠে দাঁড়ালেন। তার মুখ ক্রোধ এবং যন্ত্রণায় লাল হয়ে উঠেছিল। তিনি বললেন, খুব ভালো, মৃত্যুর মুহূর্তেও তার নাম? তাহলে আমি আপনার জন্য কি ছিলাম, একজন সুবিধার বস্তু নাকি একজন পরিচারিকা? ২০ বছর আমি আপনার সেবা করেছি। যখন আপনি অসুস্থ হলেন তখন দিন রাত আমি আপনার যত্ন নিয়েছি, খাওয়াইছি, ওষুধ দিয়েছি, আপনার শরীর মুছে দিয়েছি। আর আজ আপনি মরার সময় অন্য কাউকে ডাকছেন? কক্ষের উপস্থিত প্রতিটি মানুষ অস্থির হয়ে উঠেছিল। রীতা ভাবি অদিতির কাছে গিয়ে তার কাঁধ ধরার চেষ্টা করলেন। অদিতি, তুমি শান্ত হও।
কিভাবে শান্ত হব ভাবি। অদিতি রিতার দিকে তাকালেন, তার চোখে ছিল অশ্রু এবং মুখে তীব্র রাগ। আমি এই মানুষটির জন্য কি করিনি, আর আজ ইনি আমাকে বলছেন যে তার প্রথম স্ত্রীকে প্রয়োজন। অনুষ্কা কাঁদতে কাঁদতে বলল, মাম্মা দয়া করে, বাবা অসুস্থ, তিনি হয়তো জানেন না। না, অদিতি তার মেয়েকে বাধা দিয়ে বললেন। তিনি রণবীরের দিকে তাকালেন। উনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছেন, উনি জানেন কি বলছেন, আর হয়তো হয়তো উনি সবসময় কাব্যাকেই চেয়ে এসেছেন। আমি শুধু একটি বিকল্প ছিলাম, তাই না? ঠিক বলছি তো আমি? রণবীরের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন। রণবীর ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ জানালেন। এটা দেখে অদিতির হৃদয় চূর্ণ হয়ে গেল। প্রশান্ত সাহস করে বললেন, রণবীর, এটা কি ধরনের পাগলামি? অদিতি তোমার স্ত্রী, তোমার সন্তানদের মা, তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারো না। রণবীরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, তার কণ্ঠস্বর আরও দুর্বল হয়ে গেল। ভাই, আমি জানি এটা খুব ভুল দেখাচ্ছে, কিন্তু আমার এই মুহূর্তে শুধু কাব্যাকেই প্রয়োজন। প্রশান্ত ভাই, দয়া করে কাব্যাকে ফোন করো। কাব্যা, এই নামটি শোনা মাত্রই কক্ষে আরও একবার এক চাঞ্চল্য সৃষ্টি হল। অমিত প্রশান্তর দিকে তাকিয়ে বলল, কাব্যা কে কাকা? প্রশান্তর মুখ দিয়ে যেন কোনো শব্দ বের হলো না। তিনি রণবীরের দিকে তাকালেন এবং তারপর কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। অদিতি একটি তিক্ত হাসি হাসলেন, তার চোখ থেকে অবিরাম জল ঝরছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত বিদ্রূপ। কাব্যা, তোমাদের বাবার প্রথম স্ত্রী, সেই মহিলা যাকে তোমাদের বাবা ২০ বছর আগে তালাক দিয়েছিলেন, সেই মহিলা যার নাম এই বাড়িতে কখনো নেওয়া হয়নি, আজ ইনি তাকে ডাকতে চাইছেন। রণবীর চোখ বন্ধ করলেন, যেন এই সব কিছু শোনা তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু তিনি আবার হ্যাঁ সূচক মাথা নাড়লেন। অনুষ্কা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি আমাদের কখনো বলেননি যে আপনার প্রথম স্ত্রীও ছিল। তিনি কে? তিনি কোথায় থাকেন? রণবীর তার মেয়ের দিকে তাকালেন, তার কণ্ঠে ব্যথা ছিল। তিনি লখনৌতে থাকেন, প্রশান্ত ভাইয়ের কাছে তার নম্বর আছে। প্রিয়ার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তাহলে আপনি তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ২০ বছর ধরে? না, প্রশান্ত উত্তর দিলেন। রণবীর কখনো কাব্যার সাথে যোগাযোগ করেননি। আমার কাছে শুধু তার ঠিকানা আর নম্বর ছিল, কোনো জরুরি অবস্থার জন্য। আমি কখনো ভাবিনি যে এটা ব্যবহার করতে হবে। অদিতি তার চোখের জল মুছে রণবীরের কাছে গেলেন। তিনি তার স্বামীর মুখের দিকে তাকালেন, সেই মুখ যাকে তিনি ২০ বছর ধরে ভালোবাসতেন, যার প্রতিটি কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করেছিলেন। আমাকে বলুন, অদিতির কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা, আমি কি ছিলাম আপনার জন্য? একজন পরিচারিকা নাকি একটি সুবিধা? এটা শুনে রণবীরের চোখ থেকে আরও দ্রুত জল ঝরতে লাগল। বলুন, অদিতি চিৎকার করে উঠলেন, আমার জবাব জানার অধিকার আছে। ২০ বছরে আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, আপনার সব কথা মেনেছি, আপনার পরিবারের প্রতিটি আনন্দকে নিজের আনন্দ মনে করেছি, আর আজ আপনি আমাকে বলছেন যে আমি আপনার হৃদয়ে কখনো ছিলামই না। রণবীর খুব কষ্টে বললেন, অদিতি, তুমি ভালো স্ত্রী, ভালো মা, কিন্তু আমি কাব্যা নই, তাই না? অদিতি স্বামীর কথাটি সম্পূর্ণ করলেন। রণবীর মাথা নেড়ে পিছনে সরে গেলেন। খুব ভালো, তাহলে এটাই ছিল সত্য। অমিত তার মায়ের কাছে গিয়ে তার হাত ধরল। মাম্মা প্লিজ। অদিতি তার ছেলেকে দেখল, তারপর তার মেয়েকে দেখল। দুটি সন্তানই ভেঙে পড়েছিল। একদিকে তাদের বাবা মরছেন, অন্যদিকে তাদের মায়ের সম্মান মাটিতে মিশে যাচ্ছিল। এই সব সহ্য করা তাদের জন্য কতটা কঠিন ছিল। রণবীর, এই জিত ছেড়ে দাও, প্রশান্ত আবার বললেন, কিন্তু রণবীর ছিলেন অনড়। তিনি প্রশান্তর দিকে তাকালেন। ভাই, দয়া করে কাব্যাকে ফোন করো, আমার কাছে বেশি সময় নাই। অদিতি কক্ষের কোণে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালেন। তার মনের ভেতরে এক তীব্র ঝড় বইছিল। তিনি তার যৌবন এই মানুষটাকে দিয়েছিলেন, আর আজ শেষ মুহূর্তে জানতে পারলেন যে তিনি সবসময় দ্বিতীয় স্থানে ছিলেন। প্রশান্ত অনিচ্ছা সত্ত্বেও তার ফোন বের করলেন। তিনি তার ডায়েরিতে কাব্যার নম্বর খুঁজতে লাগলেন। সবার দৃষ্টি তার দিকে স্থির ছিল, প্রত্যেকে জানতে চাইছিল যে তিনি আসবেন। প্রশান্ত নম্বর ডায়াল করলেন। ফোনের ঘণ্টা বাজতে লাগল। কক্ষে নীরবতা বিরাজ করছিল। শুধু ফোনের রিংটোন এবং রণবীরের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ অন্য পাশ থেকে একটি কণ্ঠস্বর এলো, হ্যালো। প্রশান্তের সাহস হল না কিছু বলার। এক মুহূর্তের জন্য তার জিভ জড়িয়ে গেল। কাব্যা, আমি প্রশান্ত বলছি, রণবীরের ভাই। প্রশান্ত এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই অন্যদিকে কয়েক মুহূর্তের জন্য এক দীর্ঘ ভারী নীরবতা নেমে এলো। এত গভীর নীরবতা যে প্রশান্ত তার নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিলেন। কক্ষে উপস্থিত সকলের শ্বাস প্রশ্বাস আটকে গিয়েছিল। তারপর কাব্যার কঠোর কণ্ঠস্বর এলো, হ্যাঁ প্রশান্তজি, আমি জানি আপনি কে বলছেন। ২০ বছর পর কিভাবে মনে করলেন? তার কণ্ঠে কোনো বিস্ময় ছিল না, বরং একটি দৃঢ়তা ছিল। প্রশান্ত গভীর শ্বাস নিয়ে বললেন,
কাব্যা, রণবীর খুব অসুস্থ। তার ক্যান্সার শেষ পর্যায়ে। তিনি এক মুহূর্ত থেমে বললেন, ডাক্তাররা বলেছেন যে সে আজ রাত বা হয়তো কাল সকাল পর্যন্তই। প্রশান্তের কণ্ঠস্বর ভারাক্রান্ত হয়ে গেল। আবার সেই বরফের মতো শীতল নীরবতা। প্রশান্ত শুনতে পাচ্ছিলেন যে কাব্যার শ্বাস প্রশ্বাস কিছুটা দ্রুত হয়েছে। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আমাকে এইটা জানানোর জন্য ফোন করেছেন যে তিনি মারা যাচ্ছেন? তার কণ্ঠে সহানুভূতি ছিল না, বরং একটি প্রশ্ন ছিল। প্রশান্ত বললেন, না, বিষয়টি হল রণবীরের একটি শেষ ইচ্ছা আছে। কোন ইচ্ছা? কাব্যা সরাসরি জানতে চাইলেন। প্রশান্ত চোখ বন্ধ করলেন। এই কথাটি বলা কত কঠিন ছিল। এই শব্দগুলো তার গলাতেই আটকে যাচ্ছিল। তিনি সাহস জুগিয়ে কাঁপতে থাকা কণ্ঠে বললেন, সে তার শেষ ইচ্ছা শুধু তোমাকে জানাতে চায়। সে চায় যে এই সময়ে তুমি তার কাছে আসো। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। কক্ষে অদিতি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। তার চোখ শুধু প্রশান্তের ফোনের দিকে স্থির ছিল। তিনি শুনতে চাইছিলেন যে সেই মহিলা কি বলবেন। অবশেষে কাব্যার কণ্ঠস্বর এলো, এইটা কেমন ধরনের পরিহাস? ২০ বছর আগে এসে আমাকে ত্যাগ করেছিল। তার আরেকজন স্ত্রী আছে, সন্তান আছে। তাহলে সে আমাকে কেন ডাকছে? প্রশান্ত বললেন, আমিও বুঝতে পারছি না, কিন্তু এটা একজন মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছা। সে খুব জেদ করছে। তুমি কি আসতে পারবে? কাব্যা গভীর শ্বাস নিলেন। তার কণ্ঠে ছিল আবেগের একটি মিশ্রণ, রাগ, যন্ত্রণা এবং হয়তো কিছুটা কৌতূহল। তিনি বললেন, আমাকে ভাবতে দাও। প্রশান্ত ফোন রেখে সবাইকে দেখলেন। অদিতি জিজ্ঞাসা করলেন, সে কি বলল? প্রশান্ত বললেন, সে ভাবছে। রণবীর ধীরে ধীরে বললেন, সে আসবে, আমি জানি। এর মধ্যে লখনৌতে তার ছোট বাড়িতে কাব্যা ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মন আবেগের ঝড়ে ঘেরা ছিল। ২০ বছর, ২০টি দীর্ঘ বছর পার হয়ে গিয়েছিল রণবীরের থেকে আলাদা হওয়ার। তার সেই দিনের কথা মনে পড়ল যখন রণবীর তাকে তালাকের কাগজপত্র দিয়েছিলেন। তার বয়স তখন মাত্র ৩০ বছর, আর তাদের বিয়ের ১০ বছর হয়ে গিয়েছিল। রণবীর বলেছিলেন যে তিনি অন্য কাউকে ভালোবাসেন, অদিতি, যিনি তাদের কোম্পানিতে নতুন কর্মী ছিলেন। কাব্যার মনে আছে তিনি কতটা কেঁদেছিলেন, মিনতি করেছিলেন, কিন্তু রণবীর ছিলেন অটল। তিনি বলেছিলেন যে তাদের সম্পর্কের আর কিছুই অবশিষ্ট নেই। তারা সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন। তালাকের সাথে কাব্যা একটি বাড়ি এবং কিছু টাকা পেয়েছিলেন। রণবীর তার নতুন জীবন শুরু করেছিলেন। কাব্যা আর কখনো বিয়ে করেননি। তিনি তার ব্যথাকে তার কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। তিনি একজন সমাজকর্মী হয়েছিলেন এবং তার জীবন অন্যের সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি একটি এনজিও শুরু করেছিলেন যা তালাকপ্রাপ্ত এবং পরিত্যক্ত মহিলাদের সাহায্য করত। বহু বছর ধরে তিনি তার ব্যথাকে মেনে নিয়েছিলেন। তিনি রণবীরকে ক্ষমাও করে দিয়েছিলেন। এই জন্য নয় যে তিনি তাকে দোষী মনে করতেন, বরং এই জন্য যে তিনি তার বাকি জীবন শান্তি ও স্বস্তির সঙ্গে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু এখন এত বছর পর সে আবার তার জীবনে আসতে চাইছে। তার বান্ধবী এবং এনজিওর সহকর্মী রিনা তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কাব্যা? তোমাকে খুব চিন্তিত লাগছে। কাব্যা ভারী মন নিয়ে পুরো ঘটনাটি বললেন। রিনা অবাক হয়ে বললেন, কি? ২০ বছর পর এখনের মানে কি? তুমি কি করবে? কাব্যা জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আমি জানি না রিনা। একদিকে তো আমি তার উপর এত রেগে আছি যে তার মুখও দেখতে চাই না, কিন্তু অন্যদিকে সে মারা যাচ্ছে আর এটা তার শেষ ইচ্ছা। রিনা কাব্যার হাত ধরলেন এবং বললেন, দেখো, এটা তোমার সিদ্ধান্ত। তবে তুমি যদি যাও, তুমি কি নিজেকে সামলাতে পারবে? তার আরেক স্ত্রী সেখানে থাকবে, তার সন্তানরা থাকবে। এই সব দেখা তোমার জন্য খুব কঠিন হবে। কাব্যা বললেন, আমি জানি, কিন্তু রিনা, আমি এখনও বুঝতে পারছি না যে রণবীর এমন কেন করছে। ২০ বছর পর মরার সময় সে আমাকে কেন ডাকছে? রিনা বললেন, হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে, বা হয়তো সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। কাব্যা মাথা নাড়লেন। তিনি বললেন, বা হয়তো অন্য কোনো গভীর বিষয় আছে, এমন কিছু যা আমরা জানি না। তিনি আবার তার ফোন তুললেন এবং প্রশান্তকে ফোন করলেন। প্রশান্ত সঙ্গে সঙ্গে ফোন ধরলেন। হ্যাঁ কাব্যা। কাব্যা বললেন, প্রশান্তজি, আমি আসছি, তবে আমাকে রণবীরের সঙ্গে কথা বলতে হবে, এখনই ফোনে। প্রশান্ত বললেন, ঠিক আছে, ১ মিনিট। তিনি ফোনটি রণবীরের কানের কাছে ধরলেন। রণবীরের কণ্ঠ খুব দুর্বল ছিল। কাব্যা? কাব্যা বললেন, হ্যাঁ, আমি আছি। শেষমেশ তুমি কি করতে চাও? ২০ বছর পর আমাকে এইভাবে? রণবীর বললেন, কাব্যা, আমার তোমাকে কিছু বলার আছে,
কিছু খুব জরুরি, কিন্তু সেটা আমি ফোনে বলতে পারবো না। দয়া করে চলে এসো। কাব্যা জিজ্ঞাসা করলেন, এটা তোমার অন্য স্ত্রী এবং সন্তানদের অপমান? তুমি কি এই বিষয়টা অনুভব করছো? রণবীরের কণ্ঠে ব্যথা ছিল। আমি জানি, আর আমার এর জন্য অনুশোচনা আছে। কিন্তু কাব্যা, প্লিজ আমার ওপর বিশ্বাস করো। এটা খুব জরুরি। যখন তুমি আসবে তখন সব বুঝতে পারবে। কাব্যা গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি সকালে প্রথম গাড়িতে আসছি। কিন্তু রণবীর, যদি এটা কোনো নাটক হয় তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। রণবীর বললেন, ধন্যবাদ কাব্যা, ধন্যবাদ। ফোন কাটার পর কক্ষে আবার নীরবতা নেমে এলো। অদিতি জিজ্ঞাসা করলেন, তাহলে সে আসছে? প্রশান্ত বললেন, হ্যাঁ, কাল সকালে। অদিতি ব্যঙ্গাত্মক হাসি হাসলেন এবং বললেন, খুব ভালো। তাহলে আমি আমার স্বামীর শেষকৃত্যে দ্বিতীয় নম্বর? কি দারুণ একটা ব্যাপার। অমিত বলল, মাম্মা প্লিজ, বাবার শেষ ইচ্ছা। রণবীরের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছিল। ডাক্তার এসে তাকে কিছু ওষুধ দিলেন এবং বললেন, তার স্বাস্থ্যের কোনো নিশ্চয়তা নেই। যদি রাত পার করে তবে তা হবে অলৌকিক ঘটনা। রাতভর কেউ ঘুমালো না। অদিতি বাচ্চাদের নিয়ে অন্য একটি কক্ষে চলে গেলেন। তিনি রণবীরের সঙ্গে কথা বলতে চাইছিলেন না। প্রশান্ত এবং রীতা রণবীরের পাশেই থাকলেন। ভোর 4টায় রণবীর হঠাৎ প্রশান্তর হাত ধরলেন এবং বললেন, ভাই, আমার পরে অদিতি আর বাচ্চাদের খেয়াল রেখো। তাদের যেন কোনো কিছুর অভাব না হয়। প্রশান্তর চোখ জলে ভরে গেল। তিনি বললেন, পাগলের মতো কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে। রণবীর হাসার চেষ্টা করলেন। আমরা দুজনেই জানি যে এটা মিথ্যা। কিন্তু ভাই, আমার কাছে ওয়াদা করো। প্রশান্ত বললেন, আমি ওয়াদা করছি। কিন্তু রণবীর, আমাকে বলো, এসব কি? তুমি কাব্যাকে কেন ডাকছ? রণবীর বললেন, ধৈর্য ধরো ভাই, কাল সব কিছু জানা যাবে। তবে আমার বিশ্বাস, যখন কাব্যা আসবে তখন অদিতি আর বাচ্চারা বুঝতে পারবে। সকাল 9টায় একটি পুরনো ট্যাক্সি রণবীরের বিশাল প্রাসাদের সামনে এসে থামল। ট্যাক্সির দরজা খুলল এবং একজন মহিলা বাইরে বেরিয়ে এলেন। তিনি ছিলেন কাব্যা। তিনি একটি সাধারণ সাদা সুতির শাড়ি পরেছিলেন। মুখে কোনো প্রসাধন ছিল না, গলায় কোনো গহনা। তার মুখে বয়সের রেখাগুলো স্পষ্ট ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, এক স্থিরতা, যেন তিনি জীবনের প্রতিটি ঝড় সহ্য করতে এবং মানিয়ে নিতে শিখেছেন। তিনি এক নজর প্রাসাদটির বড় বড় দেয়ালগুলো দেখলেন। এই সেই প্রাসাদ যেখানে তিনি তার বিয়ের 10টি বছর কাটিয়েছিলেন। এই বাড়ির প্রতিটি কোণায় তার স্মৃতি জড়ানো ছিল। এখানেই তিনি হাসতে শিখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, এবং এখানেই তার হৃদয় ভেঙে গিয়েছিল। আজ 20 বছর পর এই প্রাসাদ তার জন্য এক সম্পূর্ণ অচেনা স্থান। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি এখানে দুর্বল হতে আসেননি, তিনি এখানে জবাব নিতে এসেছিলেন। তিনি দরজায় লাগানো ঘণ্টা বাজালেন। কয়েক মুহূর্ত পর দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিলেন প্রশান্ত। তার চোখ ফোলা ছিল, মুখ ভার। তিনি কাব্যকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য চিনতে পারলেন না। এই সেই কাব্যা ছিলেন না যাকে তিনি চিনতেন। সেই হাসি খুশি চঞ্চল কাব্যা, এক নীরব গম্ভীর মহিলা যাকে সময় সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। কাব্যা, তুমি এসে গেছ। প্রশান্তর কণ্ঠে ছিল এক অদ্ভুত ধরনের স্বস্তি। এসো, ভিতরে এসো। কাব্যা ভিতরে পা রাখলেন। বাড়ির ভেতরের সব কিছু বদলে গিয়েছিল। নতুন আসবাবপত্র, দেয়ালে নতুন রং, নতুন সজ্জা। তার মনে থাকার মতো কিছুই ছিল না। সব কিছু চিৎকার করে বলছিল যে এটা আর তার বাড়ি নয়। ঠিক তখনই তার নজর হলের দেয়ালে ঝোলানো একটি বড় ছবির ওপর পড়ল। রণবীর, অদিতি, অমিত এবং অনুষ্কা, একটি সুখী পরিবারের ছবি। কাব্যা এক মুহূর্তের জন্য সেখানেই থমকে গেলেন। এটা তার জায়গা ছিল, যা অন্য কেউ দখল করে নিয়েছে। এক গভীর ব্যথা তার বুকে উঠল, কিন্তু তিনি তা প্রকাশ হতে দিলেন না। প্রশান্ত তাকে রণবীরের কক্ষের দিকে নিয়ে গেলেন। কক্ষের দরজায় দাঁড়িয়েছিলেন অদিতি। দুই মহিলা যখন মুখোমুখি হলেন তখন বাতাসে এক অদ্ভুত ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ল। অদিতি কাব্যাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার চোখে ছিল ঘৃণা, ঈর্ষা এবং একজন নারীর তীব্র যন্ত্রণা, যিনি তার সব কিছু হারিয়েছেন। তাহলে তুমিই কাব্যা? অদিতির কণ্ঠে বিষ মিশেছিল। রণবীরের প্রথম স্ত্রী এবং তার আসল ভালোবাসা। কাব্যা শান্তভাবে অদিতির দিকে তাকালেন। তার চোখে কোনো অহংকার ছিল না, জয়ের কোনো অনুভূতিও ছিল না। তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে অদিতি। বিশ্বাস করো, আমি এখানে আমার নিজের ইচ্ছায় আসিনি। তবুও তো তুমি এসেছো, তাই না?
অদিতি বিদ্রুপ করলেন, হয়তো তোমার ওই নাটক দেখতে ভালো লাগছে, এই দেখতে যে আমি কিভাবে অপমানিত হচ্ছি। কাব্যা গভীর শ্বাস নিলেন, আমি কারোর অপমান দেখতে বা করতে আসিনি। রণবীর আমাকে দেখেছেন, আর আমার মনে হয় তার কাছে কোনো খুব বড় কারণ থাকবে, না হলে কোনো মানুষ মরার সময় তার ২০ বছর পুরনো ভুল পুনরাবৃত্তি করে না। এই কথা শুনে অদিতি চুপ হয়ে গেলেন। কাব্যার কথায় একটি গুরুত্ব ছিল, একটি যুক্তি ছিল, যা তিনি উপেক্ষা করতে পারলেন না। প্রশান্ত মাঝখানে বললেন, থামো অদিতি, কাব্যা, রণবীর তোমার জন্য অপেক্ষা করছে। সে রাতভর খুব অস্থির ছিল, বারবার তোমার নাম নিচ্ছিল। প্রশান্তের এই কথা শুনে অদিতির বুকে আরও একটি তীব্র আঘাত লাগল। কাব্যা রণবীরের কক্ষে পা রাখলেন। ভেতরের দৃশ্য অত্যন্ত হৃদয়বিদারক ছিল। বিছানায় রণবীর এক জ্যান্ত লাশের মতো পড়েছিলেন। তার শ্বাস প্রশ্বাস খুব ধীরে চলছিল। কক্ষে ওষুধের তীব্র গন্ধ ছড়িয়েছিল। কাব্যা তাকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য থেমে গেলেন। এই সেই রণবীর ছিলেন যাকে তিনি একসময় অসীম ভালোবাসতেন। অসুস্থতা তাকে এমনভাবে বদলে দিয়েছিল যে তাকে চেনাটাও কঠিন ছিল। হয়তো কাব্যার পায়ের শব্দ শুনে রণবীর ধীরে ধীরে তার চোখ খুললেন। যেই তিনি কাব্যাকে দেখলেন, তার কোটরে ঢোকা চোখে এক ঝলক দীপ্তি দেখা গেল। এক স্বস্তির ভাব ছিল, যেন কোনো পর্যটক তার গন্তব্যে পৌঁছে গেছেন। তিনি খুব দুর্বল কণ্ঠে বললেন, কাব্যা, তুমি এসে গেছ। কাব্যা বিছানার কাছে গেলেন এবং একটি টুলে বসলেন। তিনি তার পার্স নিচে রাখলেন এবং রণবীরের দিকে তাকালেন। তার চোখে না ছিল জল, না ছিল রাগ, কেবল একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি এসেছি, তিনি শান্ত কণ্ঠে বললেন। এবার বলো, আমাকে এখানে কেন ডেকেছ? আমার কাছে বেশি সময় নেই, আমার জবাব চাই। রণবীর একটি লম্বা শ্বাস নেবার চেষ্টা করলেন। তিনি কক্ষে উপস্থিত সবাইকে দেখলেন, প্রশান্ত, রীতা, অদিতি এবং দরজায় দাঁড়িয়ে থাকা অমিত ও অনুষ্কা। তিনি কাঁপতে থাকা কণ্ঠে বললেন, আমি চাই যে সবাই এখানেই থাকুক। অদিতি, অমিত, অনুষ্কা, তোমরা সবাই শোনো। অদিতি, যিনি এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিলেন, ধীরে ধীরে ভিতরে এলেন। রণবীর কথা বলা শুরু করলেন। তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা এবং অনুশোচনা। ২০ বছর আগে আমি কাব্যকে তালাক দিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে আমি অদিতির প্রেমে পড়েছি। অদিতিরও এমনটাই মনে হতো যে আমি তাকে ভালোবাসি, তার সঙ্গে থাকতে চাই। তাই আমার প্রথম স্ত্রীকে ত্যাগ করে আমি অদিতিকেই বিয়ে করি। কিন্তু এটা সত্যি ছিল না। ঘরে উপস্থিত প্রত্যেকের শ্বাস যেন থমকে গেল। রণবীর এগিয়ে চললেন। আসল কারণ ছিল অন্য কিছু, এমন একটি রহস্য যা আমি আজ পর্যন্ত আমার বুকের ভেতরে লুকিয়ে রেখেছি। এটা শুনে কাব্যার চোখ বড় হয়ে গেল। অদিতির হৃদয় জোরে জোরে ধড়পড় করতে লাগল। রণবীর একটি লম্বা, কাঁপানো শ্বাস নিলেন, যেন তার ভেতরের সমস্ত বিষ বের করে ফেলার জন্য সাহস সঞ্চয় করছেন। তিনি তার কোটরে ঢোকা চোখ দিয়ে প্রথমে কাব্যাকে দেখলেন। কাব্যা, তোমার মনে আছে আমরা কত খুশি ছিলাম? তার কণ্ঠস্বর খুব ক্ষীণ হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের প্রথম বছরগুলো যেন একটা স্বপ্ন ছিল। আমি তোমাকে খুব ভালোবাসতাম, সব সীমা ছাড়িয়ে। এটা শুনে কাব্যার শান্ত চোখে এক মুহূর্তের জন্য ২০ বছরের পুরনো দীপ্তি ফিরে এলো এবং তারপর নিভে গেল। রণবীর এগিয়ে চললেন। কিন্তু আমাদের বিয়ের অনেক বছর কেটে গেল, আর আমাদের ঘরে কোনো শিশুর কলরব শোনা গেল না। তোমার মনে আছে আমরা কত ডাক্তার দেখালাম, কত মন্দিরে গেলাম, কত মানত করলাম, আমরা কোনো দরজা বাটি রাখিনি। কাব্যা ধীরে ধীরে মাথা নাড়লেন। সেই দিনগুলো তিনি কিভাবে ভুলতে পারতেন? প্রতি মাসে একটি নতুন আশা এবং তারপর সেই একই হতাশা। রণবীরের কণ্ঠস্বর আরও কাঁপতে লাগল। তারপর একদিন আমরা সেই বড় ডাক্তারের কাছে গেলাম মুম্বাইতে। তিনি আমাদের সব পরীক্ষা করালেন, আর তারপর তিনি আমাদের রিপোর্ট দিলেন। রণবীর এক মুহূর্তের জন্য থামলেন। তার শ্বাস দ্রুত হয়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন, যেন সেই দিনটিকে আবার করে বাঁচছেন। তুমি জানো না, ডাক্তার আমাকে পরে আলাদা করে ডেকেছিলেন এবং বলেছিলেন যে রিপোর্টে। রণবীরের কণ্ঠস্বর তার গলাতেই আটকে গেল। কি বলেছিলেন তিনি, রণবীর? কাব্যা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। রণবীর তার চোখ খুললেন এবং কাব্যার চোখের দিকে তাকালেন। তার চোখ থেকে জল ঝরছিল। ডাক্তার বলেছিলেন যে কমতি আমার মধ্যে নয়। তিনি বলেছিলেন যে তুমি কখনো মা হতে পারবে না। কিন্তু এই কথাটা আমি তোমাকে কখনো বলিনি, এই ভেবে যে এটা শোনার পর তুমি ভেতর থেকে ভেঙে পড়বে। আমি এই সত্য তোমার কাছ থেকে গোপন করেছিলাম।
এটা শুনে কাব্যার মনে হলো যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। রণবীর অদিতির দিকে তাকালেন, যার মুখ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। কিন্তু এই সত্য জানার পরও আমি তোমাকে ছাড়তে চাইনি কাব্যা। আমি মায়ের সঙ্গে অনেক লড়াই করলাম। আমি বললাম যে আমি সন্তান ছাড়াই থেকে যাব, কিন্তু আমি কাব্যাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মা অটল ছিলেন। তার একজন উত্তরাধিকারী দরকার ছিল, একজন নাতি যে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা সামলাবে, যে আমাদের বংশের নাম এগিয়ে নিয়ে যাবে। তিনি আমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করা শুরু করলেন। তিনি বললেন যে যদি আমি বংশকে এগিয়ে না নিয়ে যাই তবে তিনি আমাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। ঘরে উপস্থিত প্রত্যেকের শ্বাস আটকে গিয়েছিল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। রণবীর ফুপিয়ে ফুপিয়ে স্বীকার করলেন, একদিকে আমার ভালোবাসা ছিল আর অন্যদিকে আমার পরিবারের প্রত্যাশা, আমার ব্যবসা, আমার মায়ের জিদ। তারপর তিনি যা বললেন তা যেন একটি তীব্র বিস্ফোরণের মতো ছিল। মাই অদিতিকে পছন্দ করেছিলেন। এই কথা শুনে অদিতির মনে হল যেন তার উপর বাজ পড়েছে। তিনি টলমল করে পিছনে সরে গেলেন এবং দেয়ালের সাহায্য নিলেন। রণবীর বললেন, একটি সাধারণ গরিব পরিবারের মেয়ে যে তাদের একজন উত্তরাধিকারী দিতে পারত। মা আমার সামনে শর্ত রাখলেন, হয় অদিতিকে বিয়ে করো, নয়তো চিরতরে আমাকে আর এই পরিবারকে ভুলে যাও। তিনি কাব্যার দিকে তাকালেন। তার চোখে শুধু অনুশোচনা ছিল। আমার সাহস ছিল না কাব্যা যে আমি তোমাকে সত্যিটা বলি। আমি তোমাকে এটা বলে আরও ভাঙতে চাইনি যে আমি তোমাকে তাই ছেড়ে যাচ্ছি কারণ তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না। এটা যে কোনো মহিলার জন্য সবচেয়ে বড় অপমান হতো। তার অস্তিত্বের উপর প্রশ্ন উঠত। তাই আমি একটা মিথ্যে গল্প তৈরি করলাম। রণবীর তার সবচেয়ে বড় অপরাধ স্বীকার করলেন। আমি বললাম যে আমি অদিতির প্রেমে পড়েছি। আমার মনে হয়েছিল যে ঘৃণা সহ্য করা এটা জানার চেয়ে ভালো যে তোমাকে তোমার একটি কমতির কারণে ছেড়ে যাওয়া হচ্ছে। আমি তোমাকে ব্যথা দিয়েছি কাব্যা, কিন্তু আমি তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি তোমার হৃদয় ভেঙেছিলাম যাতে আমি তোমার আত্মাকে মেরে না দিই। ঘরে এক ভয়ঙ্কর হৃদয় বিদারক নীরবতা নেমে এলো। কাব্যার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু তার মুখে রাগ ছিল না, বরং ছিল এক গভীর উপলব্ধি। তিনি বললেন, তো এটাই ছিল কারণ? আমি সারা জীবন ধরে ভাবতাম যে আমার মধ্যে কি এমন কমতি ছিল। আমি নিজেকে দোষারোপ করতাম। কিন্তু সবচেয়ে ভেঙে যাওয়া কণ্ঠস্বর ছিল অদিতির। তিনি মেঝেতে বসে পড়লেন। তার ঠোঁট কাঁপছিল। তিনি রণবীরের দিকে তাকালেন এবং তার চোখে ছিল শুধু একটি প্রশ্ন, এমন একটি প্রশ্ন যা তার পুরো জীবনকে একটি উপহাসে পরিণত করেছিল। তাহলে আমার বিয়েটা শুধু একটি বোঝাপড়া ছিল? আমি শুধু একজন উত্তরাধিকারী জন্ম দেওয়ার যন্ত্র ছিলাম? আপনি আমাকে কখনো ভালোবাসেননি? রণবীরের চোখ থেকে জল ঝরছিল। অদিতি, আমি জানি আমি তোমার প্রতি খুব বড় অন্যায় করেছি। তুমি এই সবের মধ্যে সম্পূর্ণ নির্দোষ ছিলে। তুমি একজন ভালো স্ত্রী হয়েছিলে, একজন চমৎকার মা। সময়ের সাথে সাথে আমি তোমাকে সম্মান করতে শিখেছিলাম, তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম। কিন্তু আমার প্রথম ভালোবাসা, আমার হৃদয়, তা সবসময় কাব্যার কাছেই ছিল। আমি এই অপরাধবোধে নিয়ে প্রতিটি দিন বেঁচেছি। অমিত এবং অনুষ্কার জন্য এইটা শোনা কোনো আঘাতের চেয়ে কম ছিল না। অমিত ধীরে ধীরে বলল, তাহলে এর মানে হলো যদি কাব্যা আন্টি মা হতে পারতেন তাহলে আমরা এই দুনিয়াতেই আসতাম না। এই প্রশ্নটি তীরের মতো সবার হৃদয়ে বিদ্ধ হল। সেই একটি প্রশ্ন এই পুরো ট্র্যাজেডির ভয়াবহতা সামনে নিয়ে এসেছিল। রণবীর বললেন, বাচ্চা, এটা সত্যি, আর আমি এর জন্য প্রতিদিন নিজেকে ঘৃণা করি। আমি একজন নারীর ভালোবাসাকে আর একজন নারীর মা হওয়ার ক্ষমতা দিয়ে বিচার করেছি, আর আজ আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। কাব্যে তার চোখের জল মুছে রণবীরের দিকে তাকালেন। তিনি বললেন, রণবীর, তুমি আজ এই সব বললে, কিন্তু ২০ বছরে তুমি একবারও আমার সাথে যোগাযোগ করনি। তুমি আমাকে অন্ধকারে রেখেছিলে। আমি ভেবেছিলাম যে তুমি সত্যিই আমাকে চাওনি। আমি আমার ব্যথা নিয়ে বাঁচতে শিখেছিলাম। রণবীর বললেন, আমি জানি, আর আমার এর জন্য অনুশোচনা আছে। কিন্তু কাব্যা, আমি তোমাকে কখনো ভুলিনি। যখন আমি জানতে পারলাম যে আমি মারা যাব, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শেষ শ্বাস পর্যন্ত এই বোঝা নিয়ে বাঁচতে পারবো না। তোমার সত্য জানার অধিকার আছে। অদিতি এবং বাচ্চাদেরও সব সত্য জানার অধিকার আছে। তখনই প্রশান্ত সেই প্রশ্নটি করলেন যা এখন সবচেয়ে জরুরি ছিল। আর তোমার শেষ ইচ্ছা, সেটা কি? এখন তো কাব্যেও সামনে আছে। সবার দৃষ্টি আবার রণবীরের দিকে স্থির হল। রণবীর একটি গভীর শ্বাস নিলেন, যেন তার অবশিষ্ট সমস্ত শক্তি সংগ্রহ করছেন। তিনি প্রথমে কাব্যাকে দেখলেন, তারপর অদিতিকে, তারপর তার সন্তানদেরকে। আর তারপর তিনি সেই কথাগুলো বললেন যা ঘরে আরও একটি তীব্র আলোড়ন সৃষ্টি করল।
আমার শেষ ইচ্ছা এই যে আমার মৃত্যুর পর আমার চিতায় আগুন আমার প্রথম স্ত্রী কাব্যা দেবে। এটা অদিতির হৃদয় যেন আরও একটি ভূমিকম্প নিয়ে এলো। এটা ছিল তার পুরো অস্তিত্বকে, তার পুরো পরিচয়কে সবার সামনে সম্পূর্ণভাবে ছাই করে দেওয়ার মতো। তারপর রণবীর বললেন, কারণ হিন্দু প্রথায় যে চিতায় আগুন দেয় তাকে সবচেয়ে ঘনিষ্ঠ মনে করা হয়। আমি চাই যে এই পুরো দুনিয়া জানুক যে তুমি আমার আসল স্ত্রী, তুমি সেই যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। এটা আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার একটি উপায়, যদিও আমি জানি যে এটা যথেষ্ট নয়। প্রশান্ত বললেন, রণবীর, এইসব এত সহজ নয়। কাব্যা, তুমি কি করতে চাও? কাব্যা লম্বা শ্বাস নিলেন। তিনি অদিতির দিকে তাকালেন, যিনি মেঝেতে বসে কাঁদছিলেন, এবং তারপর অমিত ও অনুষ্কাকে দেখলেন, যারা তাদের মা বাবার অবস্থা দেখে ভেঙে পড়েছিল। তারপর কাব্যা বললেন, রণবীর, আমি তোমাকে বহু বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম। ঘৃণা আমাকে কোনো পথ দেখায়নি। আমি আমার ব্যথাকে ত্যাগ করে এগিয়ে যেতে শিখেছি। আজ তুমি যে সত্য বলেছ তা শুনে নিশ্চয়ই আমার ভেতরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু তোমারও নিজস্ব বাধ্যবাধকতা ছিল। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এটা শুনে রণবীর স্বস্তির নিঃশ্বাস নিলেন। কাব্যা বললেন, কিন্তু রণবীর, আমি তোমার চিতায় আগুন দেব না। ঘরে সবাই হতবাক হয়ে গেল। রণবীর বললেন, কেন কাব্যা, কেন দেবে না? কাব্যা অদিতি এবং সন্তানদের দিকে ইশারা করে বললেন, কারণ এটা ভুল। অদিতি তোমার স্ত্রী। গত ২০ বছর ধরে সে তোমার সঙ্গে আছে। সে তোমার সেবা করেছে এবং সর্বোপরি সে তোমাকে সেই সুখ দিয়েছে যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে। সে তোমাকে সন্তান দিয়েছে। সে তোমার সন্তানদের মা। তার সেই সম্মান পাওয়া উচিত যা একজন স্ত্রীর প্রাপ্য। অদিতি কাব্যাকে আশ্চর্য হয়ে দেখলেন। তিনি বললেন, তুমি আমার জন্য এই কথা বলছ? কাব্যা বললেন, আমি তোমার জন্য নয়, সঠিকের জন্য বলছি। দেখো অদিতি, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। রণবীর তার দুর্বলতায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখন আমরা এর থেকে এগিয়ে যেতে পারি। আমি চাই না যে তুমি আর তোমার সন্তানরা সেই অপমান সহ্য করো যা আমি করেছি। রণবীর বললেন, কিন্তু কাব্যা তাকে থামিয়ে বললেন, না রণবীর, তুমি তোমার সত্য বলে দিয়েছ, আর এটা ভালো হলো যে তুমি তোমার হৃদয়ের সব বোঝা নামিয়ে ফেলেছ। কিন্তু এখন সঠিক করার সময়। সত্যিকারের প্রায়শ্চিত্ত এই যে তুমি অদিতি এবং তোমার সন্তানদের সেই সম্মান দাও যার তারা যোগ্য। অদিতি এবং তোমার ছেলে অমিত তোমার আসল উত্তরাধিকারী, তাই সেই তোমার চিতায় আগুন দেবে, কারণ এটাই ন্যায্য। আর তোমার স্ত্রী হওয়ার সব অধিকার অদিতির কাছেই থাকবে। অমিত বলল, আন্টি, আপনি খুব ভালো মানুষ। আমি জানি না কিভাবে আপনার ধন্যবাদ জানাব। কাব্যা অমিতের মাথায় হাত রাখলেন এবং বললেন, বাচ্চা, জীবনে কখনো কখনো আমাদের নিজেদের কষ্টের ঊর্ধ্বে উঠে ভাবতে হয়। আমি এটা শিখেছি, আর আমি চাই না যে তোমরা সেই বোঝা বহন করো যা আমাকে বহন করতে হয়েছে। প্রশান্ত বললেন, কাব্যা, তুমি সত্যিই মহৎ হৃদয়ের অধিকারী। তোমার কারণে আজ রণবীরের আত্মা শান্তি পাবে। কাব্যা বললেন, প্রশান্তজি, আমি শুধু সেটাই করেছি যা সঠিক ছিল। ঘৃণা আর প্রতিশোধ দিয়ে কিছু অর্জন হয় না। ক্ষমা এবং বোঝাপড়া দিয়েই আমরা এগিয়ে যেতে পারি। রণবীর কাব্যার দিকে তাকালেন এবং বললেন, কাব্যা, যদিও তুমি আমার চিতায় আগুন দেবে না, কিন্তু আমি চাই যে যতদিন আমি এই পৃথিবীতে আছি ততদিন তুমি আমার এবং এই পরিবারের সাথে থাকো। আমার তোমার উপস্থিতির খুব প্রয়োজন। কাব্যা বললেন, আমি এখানেই আছি রণবীর। রণবীর অদিতির দিকে তাকালেন এবং বললেন, অদিতি, তুমি একজন ভালো মা। আমার সন্তানদের সঠিক পথে চালিত করো। অদিতি কাঁদতে কাঁদতে বললেন, আমি করব। আপনি চিন্তা করবেন না। প্রায় 2 ঘন্টা পরেই রণবীরের অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করল। ডাক্তারকে ডাকা হলো। তিনি বললেন যে শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। পরিবারের সকল সদস্য রণবীরের বিছানার চারপাশে জড়ো হলেন। রণবীর তার সন্তানদের দেখলেন। তিনি ভাঙা কণ্ঠে বললেন, অমিত, অনুষ্কা, আমি তোমাদের খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের সাথে বেশি সময় কাটাতে পারিনি, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। 2টি সন্তানই হাউমাউ করে কাঁদতে লাগল। রণবীরের শ্বাস প্রশ্বাস এখন খুব ধীরে চলছিল। তিনি প্রশান্তের হাত ধরলেন এবং থেমে থেমে বললেন, ভাই, এদের সবার খেয়াল রেখো। প্রশান্ত বললেন, আমি ওয়াদা করছি রণবীর, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর রণবীর তার চোখ বন্ধ করলেন। কক্ষে নীরবতা ছিল, শুধু সবার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ধীরে ধীরে রণবীরের শ্বাস প্রশ্বাস থেমে গেল। তিনি তার শেষ নিঃশ্বাস নিলেন। ডাক্তার এগিয়ে এসে তার নাড়ি পরীক্ষা করলেন এবং মাথা নেড়ে বললেন, আমার দুঃখ হচ্ছে তিনি আর নেই,
শ্মশানঘাটে পুরো পরিবার জড়ো হয়েছিল। রণবীরের দেহ চিতায় রাখা হয়েছিল। অদিতি, অমিত এবং অনুষ্কা সামনে দাঁড়িয়েছিলেন। কাব্যা কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, শান্ত এবং গম্ভীর। অমিত চিতায় আগুন দিল। আগুন জ্বলে উঠল। সবাই রণবীরকে শেষ শ্রদ্ধা জানালেন। শেষকৃত্যের পর কাব্যা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অদিতি তার কাছে এসে বললেন, কাব্যাজি, আমি জানি না কিভাবে আপনার ধন্যবাদ জানাব। আজ আপনি যা করেছেন তা আমি কখনো ভুলতে পারব না। কাব্যা অদিতির হাত ধরলেন এবং বললেন, অদিতি, আমরা দুজনেই রণবীরের সিদ্ধান্তের শিকার ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে এগিয়ে যাওয়ার একটি সুযোগ আছে। আমি চাই যে তুমি এবং তোমার বাচ্চারা যেন খুশি থাকো। অমিত এবং অনুষ্কা কাব্যার পায়ে হাত দিয়ে প্রণাম করল। কাব্যা তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, বাচ্চারা, নিজেদের মায়ের খেয়াল রেখো এবং মনে রেখো, জীবনে কখনো কখনো জিনিসগুলো যতটা সহজ দেখায় ততটা হয় না, কিন্তু আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে জানতে হবে। প্রশান্ত কাব্যাকে বললেন, কাব্যা, তুমি সত্যিই মহৎ। তোমার কারণে আজ রণবীরের আত্মা শান্তি পেল। কাব্যা বললেন, প্রশান্তজি, আমি শুধু সেটাই করেছি যা সঠিক ছিল। ঘৃণা আর প্রতিশোধ দিয়ে কিছু অর্জন হয় না। ক্ষমা এবং বোঝাপড়া দিয়েই আমরা এগিয়ে যেতে পারি। কিছুক্ষণ পর অমিত এবং অনুষ্কাকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সজল চোখে কাব্যা তার বাড়ির জন্য রওনা হলেন। আর কিছু জানতে চান বা এই গল্পের পরবর্তী কোনো অংশ পরিবর্তন করতে চান?